আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আপনাদের সাথেই আছি আমি, এবং রেহমান ভাইয়ের কাছে সেই ব্লু মাউন্টেনের কথা শুনে আমার যেতে ইচ্ছে করছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন ঘটনাটা আমি প্রথম শুনি তখনই আমি গুগলে সার্চ দেই এবং জায়গাটা সত্যি অসাধারণ। এবং কোনো একদিন যদি আল্লাহ ভাগ্যে রাখেন তাহলে ডেফিনেটলি আই উইল বি দেয়ার। এবং আমি অবশ্য বাকিটা চাই না, কোনো খারাপ কিছু এক্সপেরিয়েন্স করতে চাই না সেখানে গিয়ে, বাট আমি অবশ্যই কোনো একদিন যেতে চাই। তো আমার কাছে ট্রাভেলিং খুবই ভালো লাগে, এবং আমার মতন মানুষের জন্য এই টাইমটা খুবই দমবন্ধ একটা সময়, যখন আমি ট্রাভেল করতে পারছি না। এবং আমার মতো ওরা অনেকেই আছেন, আমি জানি। মানে আমি অবসরেও অনেক সময় এই যে ট্রাভেল ব্লগগুলো দেখতে পছন্দ করি। তো যাই হোক, আমার মনে হয় যে এই ঘটনাতে যারা হচ্ছে এরকম ট্রাভেলিং পছন্দ করেন, তাদের মানে এরকম একটা সুন্দর জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি বা বাংলাদেশি, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা বাঙালিরা কিন্তু ছড়িয়ে রয়েছি, তাই না? ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা, এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের দেশের নাম মুখোজ্জ্বল করছি। কেউ কেউ সেটা না করলেও বেশিরভাগ মানুষই করছেন। এবং আমার মনে হয় যে আমরা সবাই সবসময় ভালোর দলে এবং দেশের ভালো করার চেষ্টায়। আমরা যারা দেশে থাকি তার চাইতে বেশি যারা দেশের বাইরে থাকেন তারা দেশকে বেশি মিস করেন। এই জন্যই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আজকে যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো রয়েছে ফ্রান্স থেকে, আছে কানাডা থেকে, আরো ঘটনা রয়েছে আমার কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, জাপান থেকে রয়েছে। কিন্তু একটা ঘটনা এসছে এই প্রথমবারের মতো ভূত.com-এ, সেটা এসছে আমাদের একজন বাংলাদেশির কাছ থেকে। তিনি, আমি যেটা বুঝলাম যে কাজের সূত্রে আছেন পাকিস্তানে, এবং সেইখান থেকে তিনি একটা ঘটনা শেয়ার করেছেন, এবং সেই ঘটনাটাও আমি রেখে দিয়েছি। একটা অন্যরকম জায়গায় বসে তিনি অন্যরকম প্রেক্ষাপটে এই ঘটনাটি আমাদের পাঠাচ্ছেন। চলুন দেখি আমাদের সেই ভাইয়ের কাছে কি ঘটনা রয়েছে আপনাদের জন্য। ইন দ্য মিন টাইম আপনারাও মনে করতে থাকুন যে আপনারা কবে কোন ঘটনা শুনেছিলেন, বা কে আছেন যিনি আপনাকে এরকম ঘটনা শোনাতে পারেন, যেটা আপনি পাঠিয়ে দিতে পারেন ভূত.com-এ। আমরা ঘটনার সংকটে পড়তে চাই না, একেবারেই চাই না। আমরা চাই আপনাদের ঘটনাগুলো পৃথিবীর সবাইকে শোনাতে, এবং সবচেয়ে সুন্দরভাবে। এবং আমার মনে হয় যে আপনারা আমাকে ঘটনা পাঠাতে কার্পণ্য করবেন না। russell.booth.com@gmail.com ইমেল অ্যাড্রেস, www.facebook.com/russell.shatin ফেসবুক, যেখানে খুশি পাঠিয়ে দিন, আমি আছি আপনার সাথে। চলুন শুনে আসি আমাদের পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি কোয়ারেন্টাইনের সময় বোর্ড হয়ে গেছি বাসায়, কিন্তু আপনি সবসময় ভালোর দলে, তাই আপনি ভালোই থাকবেন সবসময়। আমি এখানে পাকিস্তানে ইসলামাবাদে বিগত 6 বছর ধরে আছি, এবং আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আসলে আমি থাকি ইসলামাবাদের G6। আমার বাসা থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে সিটির মধ্যে, যেটা আমার বাইরে না, এখানে কাজে যাই আজকে, এবং আমি কাজ শেষ শিখি। সো ওইখান থেকে আসার মাঝখানে একটা রাস্তা আছে, যে জায়গাটা হলো ফয়জাবাদ। ওইখান থেকে 2টা রোড আমার বাসায় আসে, একটা হলো মেইন হাইওয়ে আর একটা সাইডের ছোট ওয়ে, যেটা গার্ডেন অ্যাভিনিউ, যেটার নাম। সো আমি ঠিক করলাম শর্টকাট নেই, গার্ডেন অ্যাভিনিউ দিয়ে আমি বাসায় আসি। আমি সবসময় বাইক রাইড করি, আমি একজন বাইক রাইডার। সো আমি ঠিক মতো বাইক চালায় আসতেছি এখান থেকে। সো রোডটা সচরাচর দিনের বেলাও সাধারণত অনেক কম মানুষ রোডটা ইউজ করে, আর রোডটায় কোনো লাইট নাই। রোডটার এক সাইডে নোম্যান্স ল্যান্ড, অলমোস্ট প্রায় 4 কিলোমিটারের মতো নোম্যান্স ল্যান্ড। ওইখানে কোনো মানুষও থাকে না, শুধু মানে গাছপালা আছে। আর এক সাইডে যথেষ্ট পরিমাণে পাইন ট্রি, মাউন্টেন এরিয়াতে যথেষ্ট পরিমাণে পাইন ট্রি আর এক সাইডে।
সো আমি আমি ওই শর্টকাটটা নিলাম এবং শর্টকাট নিয়ে আমি যাওয়া শুরু করলাম। সো আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে কেউ আমার ফলো করতেছে, তাই আমি বারবার আমার সে বাইকের ব্যাক মিররে দেখতেছি, বাট কেউ নাই, আমি পিছনে কাউরে দেখতে পাচ্ছি না। তো আমি হালকা একটা একটা অনেকক্ষণ পর একটা ল্যাম্প পোস্ট পাইলাম। আসলে ল্যাম্প পোস্টটা হইলো একটা সরকারি অফিস, আহ ওই অফিসের সামনের ল্যাম্প পোস্ট। সো আমি ওইখানে গিয়ে থামলাম এবং ওখানে একজন গার্ড ছিল, গার্ডের সাথে কথা বললাম এবং আমি শিওর হয়ে নিলাম যে এই রোডটা শাহপুরিয়ায় যায় না। আমার বাসা শাহপুর, শাহপুর একটা জায়গা যেটা ওই রোডটা ম্যাচ করে, এটা ইসলামাবাদের প্রায় মাঝখানের মতো। আহ, আমি ওনার কাছে শিওর হয়ে নিলাম যে হ্যাঁ এই রোডটা যায়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে শর্টকাটটাই নিয়ে তাহলে So, নিলাম, নিয়ে আমি যাওয়া শুরু করলাম। তো আমি যখন কিছুটা দূরে গেছি, সো আবার আমার মনে হচ্ছে ওই লোকটাকে ছেড়ে যখন আবার কিছুটা দূরে গেছি, আবার আমার সেম ফিলিং, আমার কেউ ফলো করতেছে। সো কেউ ফলো করছে এবং রোডটা প্রচুর অন্ধকার। মানে আমার শুধু বাইকের হেডলাইটে আমি যতটুকু আলোতে দেখতে পাচ্ছি সামনে। এক পাশে আমার ঘন জঙ্গল, পাইন ট্রির জঙ্গল, আর এক পাশে পাইন ট্রির জঙ্গল কিন্তু প্রায় ধরেন অনেক দূরে, প্রায় 60-70 গজ দূরে হবে পাইন ট্রির জঙ্গল। সো ওখানে একটা ফাঁকা জায়গার মতো, আর একটা খাদের মতো নিজের ছোট, মানে ছোট টাইপের খাল টাইপের আছে, বাট ওকে। তো আমি আবার যাওয়া শুরু করলাম। দেন কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে কিছু আমার সাথে সাথে চলতেছে। সো যখন আমি বাইক স্লো করলাম, তখন আমার বাইকের স্পিড ধরেন আসছে 25-এ, এরকম 25-এ স্লো করে নিয়ে আসছি বাইক। সো বাইক আমার কন্ট্রোলে, আমি যাচ্ছি এবং আমি সাইডে তাকায় দেখলাম আমার থেকে 10 ফিটের মতো দূরে, ধরেন 5 ফিট রোড, আর তারপরে 5 ফিট রোড না, 8 ফিটের মতো রোড আমার, তারপর থেকে আমার আর একটু ওই খাদের ওই পাশে সামথিং স্লাইডিং, ইজ টোটাল ডার্ক। মানে জিনিসটা পুরা কালো, ঠিক আছে, শ্যাডোর মতো, একটা পুরা কালো একটা শ্যাডোর মতো। এটা আমার সাইডে গ্লাইড করতেছে অ্যাকচুয়ালি, মানে ভাইসা আসতেছে পুরো হাওয়ার মধ্যে। আমি দেখা কতক্ষণ প্রথমে প্রথমে বুঝতে পারিনি, পরে আমি আরো বাইক স্লো করলাম। তো পুরো অন্ধকারের মধ্যে আমার হেডলাইট জ্বলতেছে, আমি অন্ধকারের মধ্যে পুরো ব্রেক করে আমি আমার রাইট দিকে, আমি রাইটে পুরো তাকাইলাম এবং আমি দেখলাম যে জিনিসটার মনে হচ্ছে যে আমার দিকে, আমার ও থেমে গেছে এবং আমার দেখতেছে, স্ট্রেট আমার দেখতেছে পুরো আমার ধরেন 180 অ্যাঙ্গেলে, মানে 3 o'clock-এ পুরো আমার ও, ঠিক আছে, ডান সাইডে 3 o'clock-এ পুরো আমার গ্লাইড করতেছে, মানে দাঁড়ায় রয়েছে, গ্লাইড করতেছে এবং আমি ওই জিনিসটা দেখলাম। আমি ঠিক আছে, ওকে, চলো কিছু করা যাক। সো আমি অ্যাজ ইউজুয়াল ইসের রাস্তা, জঙ্গলের রাস্তা, সো লাইক এটা পিচ ডালের জঙ্গলের মধ্যে রাস্তা, সো তাও হালকা আঁকা বাঁকা। সো আমি বেশি স্পিড করতে পারতেছি না, 75-এ আমি রিচ করছি। তো আমি 75-এ মধ্যে টানতেছি, মানে বাইক নিয়ে রান করতেছি। সো তারপরে কতক্ষণ ওইটাও আমার সাথে ওই স্পিডে সাইডে আমার কিপ আপ করতেছে, এবং মানে ও আমার থেকে আই কন্টাক্ট সরাচ্ছে না। এবং এক সময় গিয়ে আমি ওইটার দিকে খালি তাকায় রয়েছি এবং ওর মধ্যে সামনে একটা হুন্ডা সেভিক আসছে, গাড়ি হুন্ডা সেভিক। সো আসছে, আমি খেয়াল করিনি, আমি কোনো মতে বাইকটা হালকা মানে কাটায় পাচ্ছে, একদম কোনো মতে বলবো আল্লাহর হাত দিয়ে পুরো আমার বাঁচাইছে, কোনো মতে বাইচা ভাই। আমি বাইক আবার দাঁড়াইছি, দাঁড়াইছি, গাড়ির মধ্যে চলে গেছে, ওই জিনিসটাও দাঁড়ায় রয়েছে, পুরো ওই জিনিসটা ওখানে দাঁড়ায় রয়েছে। আমি তারপর ওটা দেখে আবার তাকায় রয়েছি, জিনিসটা কি আসলে আমি বুঝতে পারতেছি। আমি মনে হচ্ছে আমি কি স্বপ্ন দেখতেছি না কি করতেছি, আমি আমার নাই। পরে আমি যা হবে, আমি আবার বাইক স্টার্ট করে ফুল স্পিডে বাইক রাইড করা শুরু করলাম। ফুল স্পিডে আমি টানতেছি বাইক, আর মানে আমার ওই রোডে আমার চোখ পর্যন্ত আমি স্পিডে আমি নিতে পারি, আমি নিয়ে যাচ্ছি। সো আমি সামটাইম দেখতেছি আমার বাইক 85-এও ক্রস করতেছে, বাট ওই জিনিসটারে আমি কোনোভাবে পাস করতে পারতেছি, ও আমার সামনে যাইতেছে। পরে আমি অনেক দূরে আরেকটা ল্যাম্প পোস্ট পাইছি যেটা চলতেছে, আমি ওইটা নিচে দাঁড়াইলাম। আমি ওখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি রাইটে তাকাইছি
দেখি ওই জিনিসটা রাইটে নাই আমার। সো আমি বললাম যাক বাঁচছি তাইলে। আমি রাইটে দেখা যখন এই জিনিসটা দেখি না পাইছি, লেফটে আমার ওইখান থেকে ওইটা মানে দুই রাস্তার মোড়, একটা রোড উপরে গেছে পাহাড়ের দিকে, আর একটা রোড স্ট্রেট। সো আমি ওইখানে তাকাইছি, ওইখানে একটা দূরে আমার থেকে প্রায় 40 ফিট দূরে একটা ল্যাম্প পোস্ট, এবং ওই ল্যাম্প পোস্টটার নিচে ওটা দাঁড়ায় রয়েছে। এন্ড আমি ওই ল্যাম্প পোস্টের আলোতে আমি পুরো স্পষ্ট দেখতেছি ইট ওয়াজ ব্ল্যাক, টোটাল ব্ল্যাক। এবং কেউ মানে কালো একটা পুরো চাদর বা পুরানো দিনের আমলে মহিলার যেমন বোরখা পরতো না, কালো উপরে মুখ আটকানো বোরখা বা স্ট্রেট কিছু। ওই জিনিসটা আমার 9 o'clock আমার বাম সাইডে 9 o'clock স্টিল আমার স্টেয়ার করতেছে। এবং একটু পরেই আমি বললাম যাক এবার তাইলে ঝামেলা ভালো মতোই গড়াইছে। সো আমি বাইকে স্টার্ট করে আমি যাওয়া শুরু করলাম। তখন আমার বাসাতে আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমার বাসা 2 কিলোমিটারের মধ্যে হবে। সো আমি যাওয়া শুরু করছি। আমার প্রায় বাইকের 3 ফিট সামনে থেকে 2 থেকে 3 ফিট সামনে থেকে ওইটা সাও করে আমার সামনে একটা ক্রস করলো, এবং আমি ওইটার মধ্যে দিয়ে আমি ক্রস করে বাইক নিয়ে চলে গেলাম স্ট্রেট। ক্রস করে চলে যায় পরে অনেক দূর গেলাম, যাওয়ার পরে এখানে একটা টাওয়ার আছে, পাক চায়না টাওয়ার, ওইটার নিচে গিয়ে দাঁড়াইলাম। সো ওইটা নিচে গিয়ে দাঁড়াইলাম, তখন দেখলাম ওই জিনিসটা তখনও আছে দূরে, আমার তখন ওইটা স্টেয়ার করতেছে, আমার তখনও দেখতেছে। সো ওইখানে মানে পুলিশের চেকপোস্ট ছিল, হালকা পাতলা গাড়িও ছিল। সো বললাম যা আছে হবে, আমি পরে ওইখান থেকে বাসায় চলে আসলাম। এই আমার কাহিনী। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আমি জানি না যে আপনারা কে কে আমার মতন হরর ফিল্ম দেখেন। হরর ফিল্ম সম্পর্কে যারা দেখেন না তারা বলেন যে হরর ফিল্ম খুবই ফালতু, এবং হরর ফিল্মে শুধুমাত্র মানে এমন কিছু দেখায় যেটা ভয়ঙ্কর রকমের হাস্যকর। আমি অনেকগুলো হরর ফিল্মের কথা আপনাকে বলতে পারি যে হরর ফিল্মগুলো একেবারেই এরকম না। মানে আপনি তার মানে ভালো হরর ফিল্ম দেখেননি, আপনি শাইনিং দেখেননি, সেই জন্যই আপনি মনে করেন যে হরর ফিল্ম মানে খুব ফানি কিছু। নো, একেবারেই সত্যি না। আপনি নিশ্চয়ই রিং দেখেননি। আচ্ছা, রিং এর কথা বলতে গিয়ে আমার মনে হলো যে আপনাদের কাছে যারা রিং দেখেছেন তাদের কাছে আসলে কোন ভার্সনটা ভালো লাগে। আপনারা তো অনেক কিছু দেখেছেন, মানে মিরর থেকে অনেক কিছুই দেখেছেন, এবং জাপানিজ অনেক ফিল্ম কিন্তু পরে আবার হলিউড তৈরি করেছে। কিন্তু জাপানিজদের হরর ফিল্ম চিন্তা করা এবং তাদের ঘটনাগুলো খুবই অন্যরকম হয়, যেগুলো আসলে পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে অনেকটাই আলাদা। জাপানিজ ফিল্মগুলো কিন্তু একটু অন্যরকম হয়, যেগুলো পৃথিবীর অন্য জায়গার থেকে বেশ আলাদা। এবং হরর ফিল্মে জাপানিজদের ওপরে কেউ আছে বলে আমার মনে হয়। ইদানিং কোরিয়ানরাও চেষ্টা করছেন, থাইল্যান্ডেও এ ধরনের কিছু কিছু চেষ্টা চলছে, কিন্তু আমার কাছে মনে হয় যে জাপানিজরা এখনো অনেক বেশি এগিয়ে এই হরর ফিল্মে। তো সেই জাপান থেকে আমাদের একটা ঘটনা এসছে, ওসাকা জাপান থেকে সম্ভবত, এবং সেইখানকার যে ঘটনাটি আমরা আজকে আপনাদের শোনাতে যাচ্ছি সেই ঘটনাটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং জাপানে যারা আছেন বাঙালিরা, তারাও আপনারা আমাদের আরো ঘটনা পাঠাবেন আশা করছি। ঢাকায় তো লকডাউন চলছে, মানে লকডাউন কিছু কিছু জায়গায় চলতো, এখন তো চলছে না ঢাকায়। আমি যেটা বলছি যে মানে লকডাউন ঠিক বলছি না, আমি বলছি মানে সীমাবদ্ধ করা হয়েছে, তাই না? মানে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করেছি, আমরা প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছি না। তার মানে আমাদের বেশ সময় রয়েছে কিন্তু বাসায়। আমার মনে হয় যে যারা ঢাকাবাসী আছি তারাও একটু ঘটনা পাঠাই, বেশি বেশি করে পাঠাচ্ছি যে না তা না, একেবারেই সেটা বলছি না, তারপরেও। আর কোথায় গেল আমাদের মুর্শিদাবাদ, মালদা, আমাদের ত্রিপুরা, দার্জিলিং, তারপরে শিলিগুড়ি, রেগুলার ঘটনা আসতো।
আপনারা বন্ধ করে দিলেন কেন হঠাৎ, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে ডেফিনেটলি আসছে। আমি চারপাশের ঘটনায় যাচ্ছি। সবাই এই নতুন স্বাভাবিক যে জীবন, নিউ নর্মালের সাথে হয়তো একটু খাপ খাইয়ে নিতে সময় লাগছে, বাট সবকিছু তো স্বাভাবিক করতেই হবে। আর সেই জন্য আমাদের আমরা দুঃসময়েও, ভয়াবহ দুঃসময় একদম শুরু থেকেই ভূত.com এখনো পর্যন্ত আল্লাহর রহমতে বন্ধ করতে হয়নি। আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য যেন বন্ধ করতে নাও হয়, আপনাদের যেন এইভাবে আনন্দ দিয়ে যেতে পারি সপ্তাহে অন্তত একটা দিন, সবকিছু ছেড়ে, সব ভয় ছেড়ে, ভয় নিয়ে মেতে উঠতে। তো আমার মনে হয় যারা নির্ভয় তারাই ভয় পেতে ভালোবাসে। তো আপনারা সবাই নির্ভয়, আপনারা সবাই সাহসী, অ্যাটলিস্ট আমার চাইতে তো অবশ্যই সাহসী। যাই হোক, অনেক বকবক করছি, বেশি বকবক না করে আমরা চলে যাই ঘটনায়। জাপানের ঘটনাটা ওয়েট করছে আপনাদের সবার জন্য। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। গত সপ্তাহের আমার ভূত.com-এ পাঠানো প্রথম ঘটনাটি লিসনারদের উদ্দেশ্যে প্লে করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আজকেও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটিও জাপানের ওসাকা শহরেরই ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, সে আমার সাথে একই ওই রেস্টুরেন্টটাতেই কাজ করতো। তো ও যখন ওসাকাতে প্রথম শিফট করে, তার নিজের শহর নাগোয়া শহর থেকে যখন সে ওসাকা শহরে শিফট করে, তখন নতুন শহর, নতুন সবকিছু নিয়ে সে শুরু করেছিল নতুন কাজ। তো সেক্ষেত্রে তার সবকিছু কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল। তো ওঠার আস্তে আস্তে সে যখন সবকিছু ঠিকঠাক করে মানিয়ে নিচ্ছিল, এমন একটা সময় এই ঘটনাটি ঘটে। তো সে যেখানে কাজ করত, সে যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলাম সেভাবেই বলছি। তো সে যে আমাদের রেস্টুরেন্ট যেটা, ওটাতে ও ছিল পার্মানেন্ট জব, আমরা যেহেতু পার্ট টাইম ছিলাম। তো পার্মানেন্ট ওর জবে আপনার কাজ করার দুইটা সিস্টেম ছিল। একটি হচ্ছে সকাল 9টা থেকে 6টা, আর একটা শিফট হচ্ছে দুপুর 2টা থেকে 11টা পর্যন্ত। তো এই দুই শিফটে সে কাজ করতো। তো ঘটনাটি ঘটে তার কাজটি যখন দুপুরের শিফটে ছিল, 11টা যখন শেষ হয়। তো অ্যাজ ইউজুয়ালি সে কাজ শেষ করে বাসায় আসছিল। তো তার বাসায় থেকে 600 মিটার দূরে, 600 মিটারের মতো, 600 মিটার দূরে একটি পার্ক ছিল, খুবই সুন্দর একটি পার্ক। আমি ওখানে গিয়েছিলাম ওর সাথে, দিন ওখানে দেখা। তো ওই পার্কের সামনে যখন সে পৌঁছায়, তখন ওই পার্ক থেকে তার বাসাটা হচ্ছে 600 মিটার দূরে। তো ওই পার্কে যখন সে পৌঁছায়, তখন দেখলো যে একটি মেয়ে, আপনার 10 কি 12 বছর বয়সী একটি মেয়ে, আপনার এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করে, এরকম একটি মেয়ে। তো সে যখন বিপরীত পাশ থেকে আসছিল, এবং মেয়েটি খুব জোরে জোরে কান্না করছে, এবং তার বাম হাত দিয়ে কানে একটি ফোন ধরে খুব জোরে জোরে কান্না করছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে, মনে হচ্ছে নাক দিয়ে পানি বের হচ্ছে, এরকম জোরে জোরে কান্না করছিল সে। তার বিপরীত পাশ থেকে আসছিল মেয়েটি। সে দেখে বললো যে কি সমস্যা, কিছু জিজ্ঞেস করবে বলে সে আর জিজ্ঞেস করে না। দেখলো যে মেয়েটি তাকে ক্রস করে চলে গেল এবং কান্না করতে করতেই গেল। সে বিষয়টি সিম্পলি নিয়ে তো সে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে প্লে স্টেশনে ঘুমালো। পরের দিনকার কাজ ছিল তার সকালে, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তো ওই দিন আর কিছু ঘটেনি। এর পরের দিন তার কাজ ছিল দুপুর থেকে, সেম বাসায় আসার পথে 11টার দিকে, 11টা কি 11:30টার দিকে বাসা। ওই পার্কটির সামনে সেম ওই মেয়েটিকে দেখলো সে আবারও। তো সে দেখার পরে আপনার ওই দিনও সেম ভাবে আপনার মেয়েটি কান্না করে আসছিল। তখন সে তাকে জিজ্ঞেস করলো যে সমস্যা কি তোমার, তুমি কি বাসা চিনছো না বা এরকম কিছু। তো তখন দেখলো যে মেয়েটি কোনো রেসপন্স নাই করে সে তাকে ক্রস করে চলে গেল। তখন সে খুবই বিব্রত হলো বিষয়টিতে, যে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার কোনো কথাই কি পাত্তা দিল না। তো সে আর পিছনের দিকে তাকানি, সে চলে গেল বাসায়। যাক, তো পরের দিন ছিল শনিবার, আপনার ওর কাজ আপনার অফ ডে ছিল শনিবার এবং রোববার। তো ওই দিনকার তার একটি পার্টি ছিল বন্ধুদের সাথে। তো পার্টি শেষ করে খাওয়া দাওয়া করে সে যখন আসছিল বাসায়, তখন ভালোই রাত হয়ে গিয়েছিল, মধ্যরাতের মতো। তো আসার পথে সে ওই
যে আপনার পার্কটা, ওই পার্কটা সামনে যখন আসছিল তখন তার কেন যেন মনে হলো একটু বসি ওখানে, কারণ পার্কটা খুবই সুন্দর আসলে, আপনার নিরিবিলি এবং মাঝে মাঝে হালকা বাতাস বয়ে যাচ্ছে এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই নিরিবিলি আশপাশ। তো ইভেন কি আমি এখন ওই পার্কটাতে বসে ঘটনাটি আপনাকে বলছি, যদিও এখন জাপানের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 6:30টার মতো, আশপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবং শব্দ হচ্ছে, ওটার জন্য আমি আসলে দুঃখিত। খুব ভালোই শব্দ হচ্ছে। তো আমি ঘটনায় ফিরছি আবার। তো সে যখন ওই পার্কটিতে আপনার একটু বসলো, বসে একটু কি বলে এটাকে মোবাইল টিপছিল এবং একটু রিল্যাক্স হচ্ছিল নিজে বসে। তো এমন সময় পাশে যে সিটটা, ওই সিটে মনে হয় যেন কেউ একজন এসে বসলো। তো সে যেহেতু একটু ড্রাঙ্ক ছিল, ওইরকম ড্রাঙ্ক ছিল না, তার মস্তিষ্ক ঠিক ছিল, কিন্তু একটু ঘুম ঘুম ভাবের মতো ছিল, মানে চোখটা বুঝে আসছে কিন্তু তার সেন্সটা ঠিক ছিল, কে কি করছে বা আমি কোথায় আছি বা কে কি বলছে বা এরকম সবকিছু তার সেন্স ঠিক ছিল, কিন্তু একটু ঘুমনো ঘুমনো ভাব আসছিল তার, মানে চোখটা বুঝে আসছে এরকম। তো একটু ক্লান্ত ক্লান্ত। তো সে দেখলো যে কেউ একজন এসে বসছিল তার পাশের সিটটাতে। পাশের সিট বলতে দুইটা চেয়ার পাশাপাশি, মাঝখানে ডিস্টেন্স আছে অনেক ভালোই। তো সে ভাবলো হ্যাঁ বসছে। তো প্রায় কিছুক্ষণ পরে সে একটা শব্দ শুনলো, মনে হয় যেন কেউ একজন বলছে যে আমাকে একটু পানি দিবেন, আমি একটু পানি খাবো। তখন সে মাথা উঠায় যখন তাকালো, দেখলো যে ওই মেয়েটি। তখন সে বলল যে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে তো পানি নেই, পাশে একটা কনভেনিয়েন্স স্টোর আছে, তুমি বসো আমি নিয়ে আসি। তখন মেয়েটি আছে, মানে তার কোনো কথায়, মানে সে যে রেসপন্স করছে তার কথা, আমি পানি কিনে এনে দিব, ওরকম কোনো শুনেই নেই। সে আবার বলল আমি একটু পানি খাবো, একটু পানি দিবেন। তখন সে ভাবলো হয়তো মেয়েটি কোনো পাগল, যে বা কানে শুনে না বা এরকম কিছু একটা। তো সে হাত দিয়ে ইশারা দিল, জাপানের খুব ভালো জেস্চার, খুব ভালো পারে। তো সে হাত দিয়ে ইশারা দিয়ে বলল তুমি বসো, আমি পানি কিনে নিয়ে আসছি। তো তখন ওকে বসিয়ে রেখে সে গেল, একটা কনভেনিয়েন্স স্টোর ছিল পাশে, ওখান থেকে একটা পানি কিনে এনে দেখলো যে মেয়েটি ওখানে নাই। তখন তার খুবই রাগ লাগে বিষয়টাতে, যে মানে ওই দিনকে ইগনোর করলো, আজকে পানি আনতে বললো, আমি পানি এনে দিলাম কিন্তু সে এখানে নাই। তো সে বিষয়টাতে একটু ফেড আপ হয়ে গেল এবং দেখলো যে বারবার তার, সে বললো যে আমার সাথে কেন হচ্ছে বারবার দেখা, এবং এটা আমাকে ইগনোর করছে, আর কনভারসেশনও তার সাথে আগাচ্ছে না, কারণ হচ্ছে সে রিপ্লাই দেয় না তার সঠিক। মেয়েটা যাই বলে তাই বলে যায়, কিন্তু তার কোনো কথার রিপ্লাই সে দেয় না, এই কারণে তার কাছে বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকে। সে এরকম মোটামুটি ওখান থেকে আসে, বাসায় এসে ফ্রেশ হয়ে পরের দিনও যেহেতু তার কাজ নেই, তো সেই ক্ষেত্রে সে বিষয় নিয়ে খুব ভালোই ভাবনা চিন্তা শুরু করে দিল। তো পরের দিন রোববার ছিল, সে বিকেলে বের হয়ে সে পাশে একটি কফি শপ ছিল, জাপানিজ ট্র্যাডিশনাল, খুব সুন্দর ছোটখাটো। তো ওখানে গিয়ে সে কফি অর্ডার দিল এবং খাওয়ার একটা পর্যায়ে ওখানে দোকানিকে জিজ্ঞেস করলো, দোকানিটা খুবই বয়স্ক ছিল, যে এরকম আমি এরকম একটা মেয়েকে দেখছি, আপনারা কি দেখেন নাকি মেয়েটাকে? সে পুরো ঘটনাটি বললো যে আমার সাথে 3বার মতো দেখা হয়েছিল এবং এরকম। তখন ওই দোকানিটা তারকে এভাবেই বললো, মানে এক্সপ্রেশনটা এরকম ছিল যে আপনিও দেখেছেন এরকম কিছু। তখন আমার বন্ধুটা অবাক হয়ে বললো যে মানে বুঝলাম না, আপনি একটু ক্লিয়ার করে বলেন। তো তখন সে বলল যে কিছু বছর আগে আপনার এই এলাকাতে এই মেয়েটারই বসবাস ছিল, ওরা ফ্যামিলি মা বাবা সহ একসাথে থাকতো। তো মা বাবা দুইজন ছিল, ওরা দুজনই আপনার চাকরি করতো। তো মেয়েটি পড়াশোনা করতো, সে একটা এলিমিনেটরি স্কুলে পড়াশোনা করতো। তো ওকে মা বাবা দুইজনই যাওয়ার সময় দিয়ে আসতো এবং আসার সময় নিয়ে আসতো স্কুল থেকে। আর বাই এনি চান্স যদি হয়তো বা তাড়াতাড়ি বাসায় আসার কোনো চান্স থাকে, সেক্ষেত্রে জাপানিজ ছোট বাচ্চাদের একটা বাচ্চা কি মোটামুটি
হাই স্কুল পর্যন্ত সবারই আপনার ব্যাগের সাথে একটি ফোন অ্যাটাচ করা থাকে, এবং ওখানে বাবা মা এবং বাসার টেলিফোন নাম্বারটি ওখানে লেখা থাকে। ইভেন কি ওই বাচ্চারা ওই নাম্বারটি মুখস্থ জানতো। তো বিষয়টা হলো এরকম যে তাদেরকে মেয়েটি বাসাটা ওরকম একটা চিন্তা না, যেহেতু ভালো একটু দূর ছিল স্কুলটি, তো মা বাবা তাকে নিয়ে আসতো এবং দিয়ে আসতো, সে কারণে সে বাসাটা ওরকম ভালোভাবে চিনতো না, আর চেনার কথাও ছিল না ছিল না। তো একটা সময় হলো কি, সে আপনার এরকম একদিন কোনো একটি কারণে মেয়েটি আপনার হয়তোবা শরীর একটু খারাপ করেছিল, করার কারণে ওই টিচারকে বলে তার বাবা মাকে কল দেওয়ার ব্যবস্থা করলো। তো বাবা মাকে কল দিল, দেওয়ার পরে ওনারা কাজে ছিল, তো ওনারা ছুটি নিতে পারছিল না। তো বললো যে আমরা তো আসতে পারছি না, তুমি কি বলে না, স্টেশন পর্যন্ত যাও, ট্রেন স্টেশন পর্যন্ত যাও, ওখানে গিয়ে বসো, আমরা আসছি তাড়াতাড়ি। হ্যাঁ, স্কুল থেকে বেরোয়, স্টেশনে গিয়ে বসো, কারণ ওনাদের বাবা মায়ের ওই যে তাদের চাকরির যে স্থান, ওখান থেকে ওই স্টেশনটাতে খুব কাছে ছিল। তো ওই মেয়েটা স্টেশনটা ছিল, তো চিনতো, তো ওই স্টেশনের সামনে গিয়ে বসে সে তার অপেক্ষা করছিল। তো স্টেশন মাস্টারও যেহেতু একটু আপনার গ্রাম পর্যায়ে ছিল ওই এরিয়াটা, রোড এরিয়ার মতো, তো ওখানে স্টেশন মাস্টার দেখছিল একটি মেয়ে, মানে ছোট একটি মেয়ে বসে আছে। তো পরে মেয়েটি অনেকক্ষণ বসেছিল এবং তার শরীরটা খুবই খারাপ ছিল, এই কারণে সে, তো তখন মেয়েটি তার বাবা এবং মাকে ফোন দিচ্ছিল বারবার, এবং ফোন দিতে দিতে আপনার ফোন দিচ্ছিল তার বাবা মাকে যে তোমরা আসো তাড়াতাড়ি, আমি এখানে অপেক্ষা করছি, কোথায় তোমরা। কিন্তু ওপার থেকে তার বাবা এবং মা দুজন একজনের ফোনটা পিক করছিল না। আর মেয়েটি একটা পর্যায়ে গিয়ে সে খুব, তার শরীরটা খারাপ হওয়ার কারণে সে বসে থাকতে না পেরে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, এবং খুব ক্লান্তময় একটি চেহারা, ক্লান্তময় একটি শরীর নিয়ে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, যাচ্ছিল, হাঁটছিল, আর কান্না করছিল সে, এবং কান্না করছিল, আর তার মা বাবাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা ধরছিল না। তো স্টেশন মাস্টার থেকে সবাই জানতে পারে বিষয়টা, যে দেখেছিলাম। তো একটা পর্যায়ে স্টেশন মাস্টার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এরকম এরকম কি হয়েছিল। তখন মেয়েটিটা জিজ্ঞেস করলো, বললো যে এরকম এরকম আমার বাবা মা আসছিল, বলছিল এখানে দাঁড়ার জন্য, আমাকে নিয়ে যাবে এখান থেকে এসে, কিন্তু ওরা তো আসছে না। তো একটা সময় কি বলে না, মেয়েটি আপনার স্টেশন মাস্টার বললো যে তুমি এখানে অপেক্ষা করো, সমস্যা নেই। তো ওকে বললো যে তুমি কিছু খাবে, তো সে বলে যে না, আমি কিছু খাবো না। সে ওখানে বসে বসে অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সে ওখান থেকে দৌড়ায় চলে আসে, যে আর তার ভালো লাগছে না ওখানে। তো আচ্ছা, যেহেতু আমি বলছিলাম ওটা গ্রামের একটা স্টেশন ছিল, তো ট্রেন লাইন ছিল, তো ট্রেন লাইনের আশপাশে কোনো গার্ড ছিল না, বাংলাদেশের রেল লাইনের মতোই, যে আশপাশ দিয়ে মানুষ ক্রস করাটা খুব সহজ, ট্রেন আসছে ওখান দিয়ে মানুষ ক্রস করছে। তো জাপান কিন্তু এরকম সিস্টেম নেই, তারপরও যেহেতু একটু রুট এরিয়া ছিল, তো ওখানে ওইরকম সেফটি, ওখানে নর্মালি একটা মানুষ ছেলে রেল লাইনের উপর দিয়ে ক্রস, এই পাশ থেকে ওপাশ যাইতে যাওয়ার সিস্টেম ছিল। তো মেয়েটি যেহেতু স্টেশনের আশেপাশে ছিল, তো সে মোটামুটি স্টেশনটা ক্রস করে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সে স্টেশনটা ক্রস করে একটু সামনের দিকে চলে গেল, এবং যার পরে একটা সময় সে রেল স্টেশনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পিছন থেকে ট্রেন আসছিল, কিন্তু মেয়েটি ওরকম ভালো, কারণ সে কান্না করছিল আর হাতে ফোন নিয়ে আপনার দৌড়াচ্ছিল। তো একটা পর্যায়ে ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়, কারণ খুবই স্পিডে ছিল, আপনার ট্রেন খুব স্পিডে যায় এবং ওটা থামানো খুবই টাফ ছিল। তো দুর্ভাগ্যবশ মেয়েটি ওখানে মারা যায়, এবং ওর বাবা মা পরে আসার পরে দেখলো মেয়ের বডি, দেখলো, তারা খুবই কান্নাকাটি করলো ওখান থেকে। তো স্টেশন মাস্টার থেকে ওরা পরে জানতে পারলো ঘটনাটি, যে এরকম এরকম ও এখানে আসছিল, কিন্তু আপনাদের আসার লেট দেখে সে এখান থেকে আমার চোখ ফাঁকি দিয়ে সে ওখানে দৌড়ে দৌড়ে চলে গেল, কিন্তু আমি দেখলাম না ওকে। তো
খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এটি। তো এই ঘটনাটি যখন ও শুনলো, শোনার পরে বললো যে ওই মেয়েটাকে এই এরিয়াতে মাঝে মাঝে অনেকেই দেখে, হ্যাঁ দেখা, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু মেয়েটি কারো কথার উত্তর দেয় না, আর সে নিজের কথাই বলে, কারো কথার উত্তর সে দেয় না। তো এটা খুবই নর্মাল একটি ঘটনা হয়ে গেছে এখানকার এরিয়ার, অনেকে এই ঘটনাটি জানে। তো আমি যখন শুনেছিলাম ঘটনাটি, তখন আমার নিজের চোখ দিয়ে পানি বের হওয়ার মতো অবস্থা ছিল, যে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এটি। যে কেমন যেন বিষয়টা আমার নিজের কাছেও খুবই খারাপ লেগেছিল ঘটনাটি শুনে। তো এরপরে ও ওই এলাকা শিফট করে। সে আসলে ওই মেয়েটির ইয়েতে শিফট করে না, তার কাজ থেকে ওর বাসা, আপনার কাজ থেকে ওদের বাসা ঠিক করে দেওয়া হয় আপনার হোস্টেলের মতোই। তো ওখানে সে শিফট করে। তো মাঝে মাঝে আমরা আসি এখানে, যেহেতু ওটা আমার বাসার পাশেই। তো বাসা বলতে একটু দূরে, ট্রেনে আসলে আপনার 5 থেকে 6 মিনিটের পথ। তো আমরা ওখানে মাঝে মাঝে গিয়ে বসি, দেখি পার্কটি খুবই সুন্দর। আর আমিও মাঝে মাঝে এসে ট্রাই করেছিলাম, কিন্তু আমি দেখা পাই নাই। কিন্তু দেখি কখনো যদি দেখা পাই, যদি কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তাহলে অবশ্যই boot.com-এ শেয়ার করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. আচ্ছা, কারো ঘরে ড্রেসিং টেবিল আছে? যদি থাকে তাহলে সেটা ঢেকে রাখুন। আর যারা বেশি সাহসী, তারা যেটা করবেন সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, অবশ্যই লাইট অফ করে তাকান। এবার ভাবুন, এই গভীর রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেছে এবং আপনি দেখছেন ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, অথবা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে আছে, অথবা আয়নার ভেতর থেকে কেউ আপনাকে দেখছে। বাপরে, গাটা কেমন শিরশির করে ওঠে না? আমার মনে হয় যে ব্যাপারটা আসলেও অনেক ভয়ঙ্কর, এবং এইরকম ভয়ঙ্কর যে ঘটনা, সেরকম একটা ঘটনায় আমি আপনাদের শোনাবো। একটু লম্বা চওড়া কাহিনী হবে, অবশ্যই মন দিয়ে শুনবেন। আশা করছি এই কাহিনীটা ভালো লাগবে। ইন দ্য মেন টাইম আমাকেও লিখতে ভুলবেন না। আমার ইমেল অ্যাড্রেস তো আপনার জানাই রয়েছে, তারপরে বলি russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দুটোতে এই ঘটনা কিন্তু খুব দারুণ হতে হবে। যারা রেকর্ড করে পাঠাবেন তারাও প্লিজ 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 অনেক 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 বেছে তারপরে ঘটনা দেবেন প্লিজ। আমরা দারুণ কিছু ঘটনা চাই, যেমন এই যে রেহমান ভাই এখন রেগুলার পাঠাচ্ছেন। আমরা চাই যে আপনাদের মধ্যে থেকেও এরকম মানুষজন আসুক। অনেকের ঘটনা কিন্তু অনেকেই কিন্তু রেগুলার হচ্ছেন আস্তে আস্তে। আমি চাই যে আপনাদের মধ্যে থেকেও এরকম রেগুলার স্টোরি টেলার বেরিয়ে আসুক, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা পারবেন। কারণ যে সময়টা শুরু করেছিলাম সেই সময়টায় সাধারণ মানুষজনকে একটা এরকম ধরনের ঘটনা বা এরকম গল্প শোনাতে পারেন বা ঘটনা শোনাতে পারেন, এটাই তো কেউ বিশ্বাস করেনি। এখন তো সবাই বিশ্বাস করেন, সেই মনোবলটা তৈরি হয়েছে, তাই না? তো আমার মনে হয় যে আপনারাই তো নিয়ে এসেছেন একটা কি বলবো, যে সময়কে টান দিয়ে। তো আমার মনে হয় যে সেটাতে আপনারা সেই যাত্রাটাকে অব্যাহত রাখবেন। আপনারা সবচাইতে বেশি শক্তিশালী। আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচিত করিয়ে দিতে পারি দর্শকের সাথে বা আমাদের শ্রোতাদের সাথে, কিন্তু আপনারা পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যান। তো যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন। আজকে অনেক কথা বলছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুকাইয়া। আমি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, বরিশাল থেকে বলছি।
তো আশা করি আপনি ভালোই আছেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার এক পরিচিত আপুর সাথে। ঘটনাটা ঘটে 2011 সালে। তো আপু 2011 সালে এসএসসি এক্সাম দেয়। তো এসএসসি এক্সাম শেষ হওয়ার 2 থেকে 3 দিন পরে একদিন সকালবেলা হয়তো 10টা অথবা 11টার দিক থেকে আপু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। তো সে চুল আঁচড়ানো শেষ করে চিরুনিটা যখন ড্রেসিং টেবিলের উপর রেখে সে আয়নার দিকে তাকায়, তখন সে আয়নায় দেখতে পায় যে তার প্রতিবিম্বটা তখনও চুল আঁচড়াচ্ছে। তো এই জিনিসটা দেখার পরে সে মানে পুরো ব্যাপারটা তার হজম করতে অলমোস্ট 4 থেকে 5 সেকেন্ড লাগে। তো যখন সে ব্যাপারটা বুঝতে পারে সে হতভম্ব হয়ে যায় আর অনেক ভয় পায়, এত ভয় পায় যে অনেক জোরে চিল্লাপাল্লা করা শুরু করে। তো চিৎকার চেঁচামেচি করার এক পর্যায়ে বাসার সব লোকজন তার রুমে আসে। তো আসার পরে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এত চিল্লাচিল্লি কেন শুরু করছো? তো সে পুরো ঘটনাটা তার ফ্যামিলি মেম্বারকে বলে। কিন্তু ম্যাক্সিমাম টাইমই রাতে ভাই আমরা দেখতে পাই যে যদি কারোর সাথে কোনো ঘটনা ঘটে আর এই ঘটনাটা সে তার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে, ওই মুহূর্তে ফ্যামিলি মেম্বাররা আসলে পুরো ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। মানে ম্যাক্সিমাম টাইম ফ্যামিলি মেম্বাররা এই ব্যাপারটাকে কোনো গায়ে লাগায় না। ঠিক সেরকমেরই মানে আপু যখন কথাগুলা তার ফ্যামিলি মেম্বারদেরকে মানে খোলা বলে, তো আপুর মা উল্টা আপুকে একটা ছাড়ি দেয় যে তোমার এসএসসি এক্সাম শেষ হয়েছে, তুমি রাত্রবেলা 3টা-4টা পর্যন্ত মুভি দেখো, সকালবেলা পয়রা ঘুমাও। তো তুমি কি দেখছো না দেখছো তুমিই জানো। তো এই ঘটনাটার পরে প্রায় অনেক দিন বাসায় পরিস্থিতি একদম স্বাভাবিক। তো তারা সবাই মনে করে যে মানে বাসায় কি আপু মনে করে যে হয়তো জিনিসটা তার চোখের ভুল ছিল। আর দিন যত যায় আপু ঘটনাটা ভুলা যায়। তো এরপরে অনেকদিন পরে একদিন রাত্রবেলা আপু ঘুমানো থাকে। তো সে হঠাৎ করে রাত্রবেলা তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে যে আপুর বেডরুমে বেডের পাশে ড্রেসিং টেবিল ছিল। তো আপু বেডে শোয়া, তার ঘুম ভাঙে। সে ঘুম ভাঙার পরে ড্রেসিং টেবিলের দিকে তাকানোর পর সে দেখে যে ড্রেসিং টেবিলের উপরে একটা মহিলা বসা। আর মহিলাটা রাসেল ভাই তার বয়স আনুমানিক 35 থেকে 40 হবে। আর মহিলাটা নাকি রোগা থাকে, একটু শুকনা থাকে আর কি। তো মহিলাটা আপুর দিকে এক দৃষ্টিতে তাকানো থাকে। আর হঠাৎ করে সে আপুর দিকে তাকিয়ে নিঃশব্দে একটা হাসি দেয়। তো হাসিটা এত বাজেভাবে একটা হাসি দেয় যে আপু দেখে অনেক ভয় পায়। কারণ মহিলাটার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। মানে সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের আমরা যেমন দেখি যে মাড়িতে কোনো দাঁত থাকে না, একদম সেরকম মুখের মধ্যে কোনো দাঁতই ছিল না। আর এই জিনিসটা দেখার পরে আপু অনেক ভয় পায় অনেক জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো আপুর বাসার লোকজন তার রুমে আসে। আসার পরে তাকে বলে কি হয়তো আপু বলার পরে তারা বলে যে এগুলো তুমি দেখছো, তোমার মনের ভুল। তো ওই দিন রাত্রবেলা আপুর মা আপুর সাথে ঘুমায়। তো ওই দিন রাত্রবেলা পার হয়ে যায়। এরপরে এর কিছুদিন পরে একদিন এই ঘটনা আসলে 2 থেকে 3 দিন পরেই একদিন আপুর মা দিনের বেলা সে রান্নাঘরে কাজ করতে থাকে বিভিন্ন। তো আপুদের রান্নাঘর থেকে তাদের ডাইনিং আর তাদের ড্রয়িং স্পেসটা একসাথে দেখা যায়। তো আমি একটু ডেসক্রিপশন দেই। আপুদের যে বাসা ছিল তাদের ডাইনিং আর ড্রয়িং স্পেস আসলে একই সাথে ছিল, মানে একটা রুমের মধ্যেই তাদের ড্রয়িং আর ডাইনিং স্পেস। তো তাদের মেইন ডোর দিয়ে ঢোকার পরই আসলে যে রুমটা পড়ে সেখানে এক সাইডে ডাইনিং স্পেস, অন্য সাইডে ড্রয়িং স্পেস। তো আপুর আম্মু সে দেখতে পায়, সে রান্নাঘরে কাজ করে অবস্থায় সে দেখতে পায় যে আপু তার চুল এলোমেলো, জামা কাপড় এলোমেলো, গায়ে ওড়না নাই। সেই অবস্থায় সে হঠাৎ করে মানে বাসা থেকে বের হয়ে যাবে। তো আন্টি দেখে তাড়াতাড়ি করে চায় যে বলেছে তুমি এরকম তোমার চুল এলোমেলো, গায়ে জামা কাপড়ের এই অবস্থা, গায়ে ওড়না নেই, তুমি এই অবস্থায় কোথায় যেতেছো? আপু আন্টির দিকে না তাকায় সে সামনের দিকে তাকানো অবস্থায় সে বলে যে আমি ছাদে যাব।
এটা বলে সে হাঁটা শুরু যখন করতে যাবে, আন্টি খপ করে আপুর হাতটা ধরে ফেলে। হাতটা ধরার পরে আন্টি আপুকে বলে যে তুমি হঠাৎ করে এরকম চুল এলোমেলো, তোমার গায়ে জামা কাপড়ের তাল ঠিক নাই, তুমি এরকম করে কিভাবে ছাদে যেতে পারো? কথাটা বলার সাথে সাথে রাসেল ভাই আপু তার মাকে, মানে তার মায়ের গালে অনেক জোরে একটা থাপ্পড় দেয়, এত জোরে একটা থাপ্পড় দেয় যে মানে আন্টি যে তাকে বকা দিবে ওটার রিপ্লাইতে বা কিছু, আন্টি আসলে হতভম্ব হয়ে যায় যে তার মেয়ে তার গায়ে হাত দিচ্ছে। আসলে এই জিনিসটা মানে মা বাবার সাথে কথার কাটাকাটি হওয়া এক জিনিস, কিন্তু ডাইরেক্ট তার মা একটা নর্মাল জিনিস নিয়ে তাকে একটু বলছে যে তুমি ছাদে উঠতে পারবা না, আর সে সাথে সাথে তার মায়ের গালে থাপ্পড় দেয়। তো তার মা আসলে একদম হতভম্ব হয়েছে, আর সে থাপ্পড় দিয়ে সে 1 সেকেন্ড ওয়েট করে না, সে দরজা থেকে বেরোয়, সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়। আন্টি আসলে ওই মুহূর্তে উনি কি বলবে না বলবে, ওনার চোখে পানি চলে আসে, উনি কান্না করার মতো ওনার অবস্থা। তো উনি হঠাৎ পিছনের দিকে ঘুরে দেখে যে আপু তার নিজের রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেছে। আন্টি এই জিনিসটা দেখে আরো ভয় পায় যে এটা কি হলো, কারণ এই মাত্র সে দেখলো যে তার মেয়ে তার গায়ে হাত তুললো, তারপর সাথে সাথে হনহন করে হাইটা ছাদের উপরে উঠছে, সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেছে। আর এখন আবার পিছনের দিকে তাকায় দেখতেছে যে আপু তার নিজের রুম থেকে বের হয়ে আসছে। তো আন্টি আপুকে দেখে বলতেছে তুই না এইমাত্র ছাদে গেলি, তুই এখানে আসলি কোত্থেকে? আপু অবাক হয়ে গেছে, সে উত্তর দিল যে হ্যাঁ আমি আমার রুমে ছিলাম, মাত্র আমি এখানে আসছি। তো আন্টি আসলে নিজেও বুঝতে পারতেছে না, কারণ সে তার নিজের চোখের সামনে ঘটনাটা ঘটে। আন্টি নিজেও বুঝতে পারতেছে না যে সে কি করবে না করবে। আপু তার কথা শুনে অবাক। আর রাসেল ভাই অবাক করার ব্যাপার হচ্ছে আপুর মানে যে জিনিসটাই আন্টির গালে থাপ্পড় দিক না কিসের জন্য, ওই যে থাপ্পড়ের দাগটা ছিল আন্টির গালে, ওইটা ঘটনা তো ঘটে সকালের দিকে। তো যখন রাত হয় তখন আন্টির গালে ওই থাপ্পড়ের দাগটা মানে বাজেভাবে দেখা যেতেছিল, মানে লাল হয়ে গেছিল, প্রচন্ড রকমের লাল হয়ে গেছিল। তো জিনিসটা বাসা সবাই নোটিস করে। তো আন্টি আঙ্কেলকে মানে আন্টি আর কি আপু আর কি সে আঙ্কেলকেও বলে যে এরকম হইলো আজকে। তারা তখন জিনিসটা একটু আমলে নেয়, তো আমলে নিলেও তারা মানে ওরকম কোনো ব্যবস্থা করে না যে এই জিনিসটার প্রোটেক্ট করার জন্য যে কিছু তারা করবে, এরকম কোনো ব্যবস্থা তারা নেয় না। তখনও তারা অতটা আমলেও নেয় না। তো এই ঘটনার ঘটে যাওয়ার কয়েকদিনের মধ্যে একদিন রাতের বেলা আপু ঘুমায় আছে। তো সে রাত্রেবেলা স্বপ্নে দেখে যে আপু স্বপ্নে দেখে যে আপু তার বেডরুমে তার বিছানার উপরে বসা, আর ওই যে মহিলাটাকে এর আগে আপু ড্রেসিং টেবিলের উপরে দেখছিল সেই মহিলাটা তার রুমের এক কর্নারে বসা। তো সেই মহিলাটা হঠাৎ করে ব্যাঙের মতো একটা লাফ দিয়ে সে খাটের উপরে উঠে। সে খাটের উপরে উঠে আপুর হাত দুইটা ধইরা আপুর হাত দুইটা সে খপ করে ধরে, আর সে আপুর হাত দুইটা ধইরা সে নিজের মুখের মধ্যে নিয়ে চাবানো শুরু করে, আপুর আঙুল চাবানো শুরু করে। এই জিনিসটা যখন রাসেল ভাই আপু দেখে, আপু অনেক জোরে চিৎকার দিয়ে তার মানে ঘুম ভেঙে যায়। তো তার বাসার লোকজন তার রুমে ছুটে আসে। তো ওই দিন রাত্রবেলায় ঘটনা ঘটে। এই স্বপ্নটা যখন দেখে তার ঘুম ভাঙে তখন হয়তো রাত্র 2টা কি 3টা। তো তার মা ওই দিন রাত্রবেলা তার সাথে ঘুমায়। পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখন সে ঘুম থেকে ওঠা দেখতে পায়, সে ঘুম থেকে ওঠা হয়তো 8টা-9টার দিকে। তো ঘুম থেকে ওঠা সে দেখতে পায় যে তার হাতে, সে যেখানে সে স্বপ্নে যে দেখছিল যে তার হাতে মানে ওই মহিলাটা তার আঙুল হাতে তার মুখের মধ্যে নিয়ে চাবাইছে, মহিলাটা তার আঙুলে কামড় দিছে, সেই জায়গাটাতে কামড়ের দাগ আর মানে হাতে রক্ত জমাট বেঁধে গেছে। কিছু আঙুলে কামড়ের দাগ, মানে কামড়ের অবস্থা খুবই জঘন্য ছিল। তো এই জিনিসটা দেখার পরে তো বাসা সে চিল্লাচিল্লি শুরু করে, বাসার লোকজন আসে, ইভেন তাদের বাসার কাজের বউ তখন তাদের বাসায় ছিল, তখন সেও আসে দেখে যে হাতের ওই অবস্থা। তো তখন তার মা বলে যে রাত্রবেলা যখন তুই স্বপ্নে দেখছিলি তখন তো যখন তোর ঘুম ভাঙছে তখন তো তোর হাতে এগুলো ছিল না, এখন এগুলো আসলো কোত্থেকে? তো ওই দিন তারা ডাক্তারের কাছে যায়, ট্রিটমেন্ট নেয়, বাসায় আসে। তো রাসেল ভাই বাসায় আসার পর থেকে তার মা একটা জিনিস নোটিস করে, শুধু তার মা না তার হোল ফ্যামিলি একটা জিনিস নোটিস করে যে আপুর মানে
আপু আগের থেকে মানে অনেক চুপচাপ, আর সে ঘন্টার পর ঘন্টা তার রুমের এক কোনায় বসে থাকে, মানে সে বসে আছে তো বসে আছে, কারোর সাথে কোনো কথা নাই বার্তা নেই, সে না খাই আছে, তাকে খাবার জন্য যদি ডাকা না হয় সে খায় না। দিনের পর দিন চলে যেতেছে, 4 দিন 5 দিন হয়ে যেতেছে, সে গোসল করে না। একটা টাইমে আন্টি নিজে তাকে ধরে আয় না, তাকে তার বাথরুমে বসে আন্টি নিজের হাতে তাকে গোসল করায় দেয়। আন্টি যদি গোসল তাকে না করে দেয় সে গোসল করে না, আন্টি তাকে খাওয়ায় না দিলে সে খায় না। মানে সে পুরাই মানে অনেকটা অ্যাবনর্মাল মানুষের মতো হয়ে যাওয়া শুরু করছে। তো তখন এই ঘটনাগুলো ঘটার পর থেকে আঙ্কেল আন্টি মানে অনেক হুজুর দেখায়, অনেককে বাসায় আনে ট্রিটমেন্ট করার জন্য, যে কোনোভাবে যদি এই ব্যাপারটার কোনো সমাধান করা যায়, বা তারা ডাক্তারও দেখায়, কোনো ধরনের কোনো কাজ হতে থাকে না। তো এরকম 2-3 মাস এরকম যায়। তো এর মধ্যে আব্বুর এসএসসি রেজাল্টও দেয়, কিন্তু রেজাল্ট দিলেও সে যে কোথাও কোনো কলেজে অ্যাডমিশন নেবে বা কিছু এরকম মানে সিচুয়েশনই থাকে না। তো এই ঘটার আরো কিছুদিন পরে মানে এরকম যখন চলতে আসে সবকিছুই অস্বাভাবিক, ঠিক ওই মুহূর্তে একদিন আঙ্কেল মানে আপুর যে আব্বু, সেই আপুর বাবার সাথে তার একজন কলিগ তাদের বাসায় আসে। তো বাসায় আসার পরে সেই কলিগ আর কি হঠাৎ করে খেয়াল করে যে আপুর ওরকম অবস্থা দেখে আঙ্কেলকে জিজ্ঞেস করে যে আপনার মেয়ে কি মানসিক ভাবে অসুস্থ বা ওর কি কোনো সমস্যা আছে? তো আঙ্কেলকে জিজ্ঞেস করার পরে আঙ্কেল আসলে মানে সম্পর্ক ভালো হতে আঙ্কেল বলে যে হ্যাঁ এই অবস্থা। সে পুরো ঘটনাটা খুলে বলার পরে যে কলিগকে বলে, সে বলে যে আমার একজন শালা আছে, মানে তার সম্পর্কে একজন শালা আছে, সেই সমস্ত ব্যাপারে ট্রিটমেন্ট করে। তো কোনোভাবে যদি তাকে দেখানো যায় তাইলে যদি সে কোনো ব্যবস্থা করতে পারে। তো তাকে সাজেস্ট করার পরে আঙ্কেল বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা ওনার সাথে আমরা আলাপ করবো অনেক। তো পরবর্তীতে মানে সে যে কলিগ থাকে তার যে শালা, সেই লোকের সাথে তারা কন্ট্যাক্ট করার পরে সেই লোক তাদের বাসায় আসে। তো রাসেল ভাই যখন সেই লোক তাদের বাসায় আসার পরে সে তাদের বাসার প্রত্যেকটা রুমে ঢুকে দেখে, ইভেন সে তার মেয়ের রুমে যায়। সে যখন তার মেয়ের রুমে ঢোকে মানে আপুর রুমে যখন ঢোকে, আপু নাকি তার দিকে মানে প্রচন্ড রাগান্বিত দৃষ্টিতে তাকায় থাকে, আর মানে রাগে ফুসফুস করতে থাকে। মানে অবস্থাটা এমন যে পারলে সে ওই লোককে মারে, মানে এতই বাজে ভাবে সে রিয়াক্ট করতে থাকে। তারপরে সে আপুর কাছে যায়, আপুর সাথে যায়, সে কথা বলার চেষ্টা করে, কমিউনিকেট করার চেষ্টা করে, বাট কোনোভাবেই সে কোনো কথা বলে না। এর পরবর্তীতে সে বাসা থেকে যখন বের হয়ে আসবে, সে যখন ঘর থেকে নামবে, তখন মানে আপুর রুম থেকে অনেক জোরে শব্দ করে আপু বলে যে আমাকে তাড়াইতে আসছিলি না, তুই আমাকে, তুই পারবি না, তুই আমাকে তাড়াইতে পারবি না, এই কথাটা বলে। আর এরপরে তারা যখন ঘর থেকে নামা যাবে, তখন একটা তাচ্ছিল্যের হাসির মতো একটা শব্দ হয়। আর এমন না যে শব্দটা আপুর রুম থেকে আসতেছে বা অন্য কোথা থেকে, মনে হচ্ছে অন্য কোনো একটা ভয়েস থেকে একটা হাসি শব্দ আসছে, তাচ্ছিল্যের একটা হাসি শব্দ আসে। আর হাসিটা শব্দ হয় পুরা ঘর জুড়ে, এমন না যে কোনো রুম থেকে আসতেছে শব্দটা এক্স্যাক্টলি। তো এরপরে ওনারা ঘর থেকে বের হয়ে আসে। তো ঘর থেকে বের হয়ে আসার পরে মানে আপুর বাবা, তার কলিগ, আর যে লোক আর কি ট্রিটমেন্ট করার জন্য আসে, সেই লোক আর কি তখন সে তার বাবাকে বলে যে আপনার মেয়ের উপরে হয়তো কোনো জিনের আসর আছে, নয়তো আপনার মেয়েকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, যে কোনো একটা জিনিস হয়েছে। তো সে বলে যে আমি কিছুদিন পরে আপনাদেরকে সব বলবো, কারণ ওই যে লোককে তারা আনে ট্রিটমেন্টের জন্য, উনি আসলে উনি মেবি ওনার জিন ছিল, উনি জিনের মাধ্যমে কাজ করে। তো ওই লোক বলে যে আমি কিছুদিন পরে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো। তো এরপরে রাসেল ভাইয়া প্রায় অনেক দিন যায়, হয়তো 10-15 দিন ওই লোক কন্ট্যাক্ট করে না আপুর বাবার সাথে। তো হঠাৎ একদিন সেই লোক 10-15 দিন পরে হঠাৎ একদিন সেই লোক আপুর বাবাকে ফোন দেওয়ার পরে সে বলে যে আপনি একটু আমার সাথে দেখা করেন, আপনার সাথে আপনার মেয়ের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। তো সে আপুর বাবা যায়, তার সাথে দেখা করার পরে রাসেল ভাই ওই লোক তার
মানে আপুর বাবাকে বলে যে আপনার কাছেরই একজন মানুষ আপনার মেয়েকে আসলে ব্ল্যাক ম্যাজিক করছে, খুব রাগে ক্ষোভে করছে। তো সে আসলে আপুর বাবা অনেক মানে হতভম্ব হয় যে এখানে ব্ল্যাক ম্যাজিক করছে, কে করছে। তো ওই লোক বলে যে আপনার বোনের সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? তো সে বলে যে আমার বোন। তো ওই লোক বলে যে হ্যাঁ, আপনার নিজের বোনের সাথে। তো তখন আপুর বাবার একটা জিনিস মনে পড়ে যে আপুর এসএসসি এক্সাম শুরু হওয়ার কিছুদিন আগে আপুর যে বাবা, তার বড় বোন আর কি তার বাসায় আসে। তো বাসায় আসার পরে আর কি সে বাসায় আসে মূলত একটা উদ্দেশ্য নিয়ে, যে আপুর যে ফুফাতো ভাই ছিল, মানে আপুর বাবার যে বড় বোন তার যে ছেলে ছিল, সেই ছেলের সাথে তার আপুর বিয়ে দেবে, এরকম একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে আর কি সে বাসায় আসে। তো বাসায় আসার পরে আর কি আপুর বাবা আর কি মানা করে। আর এমন না যে বিয়ের প্রস্তাব তারা এখন আনছে, তারা অনেক আগে থেকে আসলে আপু যখন 89-এ পড়ে তখন দেখি মানে আপুর যে সেই ফুফাতো ভাই সে আপুকে পছন্দ করতো। তো এই জিনিসটা আর কি আত্মস্বজনের মধ্যেও জানাজানি ছিল যে এরকম ও পছন্দ করে। আসলে ব্যাপারটা এমন না যে ব্যাপারটা প্রেম না, ব্যাপারটা ছিল একতরফা, যে আপুর ওই ভাই শুধু তাকে পছন্দ করতো, আর আপুর ভাই তার মাকেও বসতো, তার ফ্যামিলিকেও বসতো যে সেই মেয়েকে বিয়ে করতে চায়। তো সেই হিসাব অনুযায়ী আর কি মানে তার মা আর কি আপুর বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছে এরকম তারা আর কি বিয়ে করাইতে চায় তার ছেলের সাথে আপুর। তো যেদিনকে এর আগে মানে অনেক দিনই আপুর বাবার কাছে বিয়ের প্রস্তাব আনে, কিন্তু লাস্ট যখন আর কি তার ফুপি তার বাসায় আসে, সেটা আসে এসএসসি এক্সাম দেওয়ার কিছুদিন আগে। আপু এসএসসি এক্সাম শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগে আসে। আর তখন নাকি সে আপুর বাবার সাথে তখন তার অনেক কথার কাটাকাটি হয় যে তুই তোর মেয়ে আমার কাছে বিয়ে দিবি না, তুই তোর মেয়ে কোথায় বিয়ে দেস, তুই তোর মেয়ে কার কাছে বিয়ে দেস আমি দেখা নিব, আমি তোরে দেখা ছাড়বো, মানে এরকম অনেক কথা সে বলে। এই সমস্ত অনেক কথার কাটাকাটি তর্কাতর্কি হয়, সে চলে যায়। কিন্তু আসলে তার ফ্যামিলির ব্যাপারটা মাথায়ও থাকে না যে এরকম কোনো কিছু হয়েছে বা কিছু, আর তারা কখনো ভাবেও নাই যে তার বোন এরকম কিছু করবে তার মেয়ের সাথে। তো এরপরে তো মানে আপুর বাবা বলে যে এখন এইগুলা থেকে মানে কিভাবে আমার মেয়েকে ঠিক করা যাবে। তখন সেই লোক বলে যে আপুর বাবাকে বলে যে আপনার মেয়েকে জিন চালান করে তাবিজ করা হয়েছে, কারণ তার যে বোন মানে আপুর যে ফুপি থাকে সে তার নিজেদের বাড়ি থাকে মূলত গ্রামে, আর আপুর যে ফুপির যে চাচি শাশুড়ি ছিল, সেই চাচি শাশুড়ি নাকি কুফরি করতে জানে। সেই চাচি শাশুড়ির মাধ্যমে সে এরকম জিন কুফরি করায় আর কি, জিন চালান দিয়ে আর কি তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে। আর তখন সেই লোককে যখন জিজ্ঞেস করা হয়, সেই লোক আর কি যে লোক ট্রিটমেন্ট করে, সে লোক বলে যে যতদূর সম্ভব আপনাদের বাসার মধ্যেই তাবিজ আছে, জিন চালান করে তাবিজ পাঠানো হয়েছে আর জিনও চালান করা হয়েছে, দুইটাই করা হয়েছে। আপনার আমি আজকে রাত্রবেলা তাবিজগুলো সব উদ্ধার করব। তো আব্বুকে সে আরো বলে যে মাগরিবের ওয়াক্ত যখন হবে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আপনার বাসায় যদি আপনি কোনো ধরনের শব্দ শুনতে পান, যে ধূপধাপ কোন ধরনের মানে শব্দ হইতেছে, অথবা চিল্লাপাল্লা বা ভাঙচুর যে কোনো শব্দই যদি হয়, আপনি যদি এরকম শব্দ শোনা শুরু করেন, তাহলে সাথে সাথে আপনি আপনার মেয়ে ছেলে ওয়াইফকে নিয়ে যে কোনো একটা রুমে আপনারা ঢুকে যাবেন, ঢুকে রুমের দরজা আপনারা লক করে দিবেন। বাইরে কোথায় কি হইতেছে, আপনাদের সারা ঘরে কি হইতেছে, সেটার দিকে আসলে আপনারা মোটেও খেয়াল করবেন না। এছাড়াও আর কি আপনার বাবাকে আর কি ওই লোক বলে যে যখন বাইরে শব্দ হবে আপনারা রুমের দরজা খুলে বাইরে দেখতেও যাবেন না, যে বাইরে কি হয় বা না হয়, কোনোভাবেই দরজা খুলবেন না। সে আরো বলে যে আমি ফোন দেওয়ার আগ পর্যন্ত আপনারা রুম থেকে বের হবেন না। তো ওই দিন আপুর বাবা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে মাগরিবের পর থেকেই তারা সবাই ওয়েট করতে থাকে যে কখন বাসায় শব্দ স্টার্ট হবে বা কিছু। তো তারা ওয়েট করতে থাকে। তো হঠাৎ করে মাগরিবের হয়ে যাওয়ার পরে মনে হয় যে
আধ ঘন্টা বাদে 1 ঘন্টা পরে তারা হঠাৎ করে নোটিস করে যে বাসায় ছোট ছোট বাচ্চা, মানে লাইক 5 বছর বা 6 বছর বয়সী বাচ্চারা যখন দুষ্টুমি করে খেলা করে, লাফায় লাফায় খেলা করে, তখন যে খুব শব্দ হয় ফ্লোরের উপরে, ওরকম শব্দ হইতেছে তাদের বাসায় রুমের মধ্যে। আর তার একটু পর থেকেই মনে হয় যে রুমের মধ্যে কি যেন চিৎকার চেঁচামেচি শুরু করছে। এই জিনিসটা দেখার সাথে সাথে তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই এক রুমের মধ্যে ঢুকে দরজা লক করে দেয়। আর তাদের বাসায় মনে হতেছিল যে অনেক মানুষ যদি মানে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যদি কোনো মানুষের উপরে প্রচন্ড রকমের অত্যাচার করা হইতে থাকে, ওই মুহূর্তে মানুষ যদি চিৎকার করতে থাকে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হইতেছিল। আর অনেক শব্দ হইতেছিল, মনে হতেছিল যে বিভিন্ন জিনিস ভাঙচুরের শব্দ হইতেছে, এত ভয়ঙ্কর অবস্থা ছিল। আর এটা ছিল অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা এরকম থাকার পরে তারা অনেক ভয় পেয়ে অনেক কষ্ট করে তারা রুমের মধ্যে ছিল। তারপরে 1.5 থেকে 2 ঘন্টা পরে হঠাৎ করে আর কি শব্দগুলা বন্ধ হয়। যখন বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে সেই লোক ফোন দিয়ে বলে যে এখন আর কোনো সমস্যা নেই, আপনারা রুম থেকে বের হলে বের হন। তো বের হয়। আর এরপরে যখন সবকিছু বন্ধ হওয়ার 1/2 ঘন্টা কি 45 মিনিটের মধ্যে সেই লোক তাদের বাসায় আসে। তো সে যখন বাসায় আসে তার সাথে আরো 3 জন লোক ছিল। তো সেই 3 জন লোককে নিয়ে বাসায় আসার পরে বলে যে আপনার বাসা থেকে আমি টোটাল অনেকগুলা তাবিজ উদ্ধার করছি আপনার বাসার বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আপনার মেয়ের যে তোষক, আপনার মেয়ে যে বিছানায় ঘুমায় সেই বিছানার তোষকের মধ্যে অনেকগুলা তাবিজ আছে, ওইগুলাকে এটা বের করতে হবে। তো পুরা তোষকটাকে কাটে রাসেল ভাই ওনারা বাসায় আসার পরে। তো তোষকের মধ্যে থেকে প্রায় 15 থেকে 20টা তাবিজ বের করা হয়। আর এমন না যে তাবিজগুলো সাধারণ তাবিজ ছিল না যেগুলো বের করা হয় তোষকের মধ্যে থেকে, তাবিজগুলো প্রচন্ড রকমের ছোট ছোট আকৃতির নাকি তাবিজ ছিল। যে আপু আমাকে বলছে যে আপু নিজের কিছু মনে ছিল না, কিন্তু তার মা বাবার মনে ছিল যে মানে তাবিজগুলো আকারে খুবই ছোট ছিল, আমরা নর্মালি যেরকম দেখি ওরকম না, খুবই ছোট ছিল। ওরকম প্রায় অনেকগুলা তাবিজ বের করা হয়। এরপরে আর কি ওই দিন ওই লোক বলে যে এখন আপনাদের পুরা বাসাটাকে বন্ধ করা লাগবে। তো এরপরে সে পুরা বাসাটাকে বন্ধ করে। পুরা বাসাটাকে বন্ধ করার পরে রাসেল ভাই ওনার সাথে যে 3 জন লোক থাকে উনি আর ওনার সাথে যে 3 জন লোককে উনি নিয়ে আসে, ওই 4 জন লোক মিলে ওনারা পুরা বাসাটাকে বন্ধ করার পরে যখন সেই লোক চলে যাওয়ার আগে তাদেরকে বলে যে আপনার মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, হয়তো সময় লাগতে পারে, কিন্তু আপনাদের বাসায় কোনো মানুষ জানি নামাজ পড়া বন্ধ না করে, আর কোনোভাবেই যেন কারোর নামাজ পড়া একদমই মিস না যায়, 1 ওয়াক্ত যেন নামাজ পড়া মিস না যায়। এটা বলে সে চলে যায়। তো এর পরবর্তীতে রাসেল ভাই আসলে আব্বু অনেক বেশি মানে ক্ষিপ্ত থাকে তার বোনের উপরে, সে চায় ঝামেলা করতে, কিন্তু যে লোক ট্রিটমেন্ট করে সেই লোক তার বাবাকে বলে যে কোনোভাবেই যেন মানে তার বোনের সাথে কোনো ধরনের গ্যাঞ্জামে না যায়, কোনো ধরনের ঝামেলায় না যায়। আর এরপরে ওর আব্বু আর তেমন কোনো ঝামেলা করে নাই। তো এখন ওই ঘটনার পরে আপুর সুস্থ হতে প্রায় অনেক সময় লাগে। প্রথম 1.5 মাস 2 মাস পর্যন্ত তেমন কোনো চেঞ্জ আপুর ভিতরে দেখা যায় না, কিন্তু তারপরে যখন 4-5 মাস যখন হয় তখন আপু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তো এখন ওই ঘটনা শেষ হওয়ার পরে আপুর এখন পর্যন্ত আপু মাশাআল্লাহ ভালোই আছে আল্লাহর রহমতে, তার বেবিও আছে, সে এখন সুস্থ আছে পুরোপুরি। তো এই ছিল ঘটনা। যদি স্টোরিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি ভূত এফএম-এর অনেক বড় একজন ফ্যান। আমি 2014 সাল থেকে ভূত এফএম শুনি, আর ভূত এফএম শেষ হওয়ার পরে আসলে অনেক কষ্ট পাই, কিন্তু ভূত.com শুরু হওয়ার পরে আসলে আবার আপনাকে আমরা আমাদের মাঝে পাই, তো এটা আসলে অনেক খুশির একটা ব্যাপার। আর আমি পার্সোনালি একটা জিনিস নিজের মন থেকে বলি সবসময়, চাই যে আরজে রাসেল সারা জীবন আমাদেরকে ভূত.com এর মতো শো নিয়ে আমাদের মাঝে থাকুক, আমাদের সুন্দর সুন্দর ঘটনা উপহার দিক। তো এই প্রত্যাশা থাকবে। আল্লাহ হাফেজ।